নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন কিন্তু ইস্টবেঙ্গলে আসার এই যে জার্নি সেটা কিন্তু শেয়ার করলো, কি পরিকল্পনা রয়েছে সেগুলো জানালো। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল দলের গোল মেশিন ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস সেও কিন্তু বেশ কিছু বার্তা দিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে ক্লেটন সিলভার বিদায়, সেই বিদায় নিয়ে কিন্তু একটা বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, পারলে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা আমাদের সেকেন্ড চ্যানেল এসডি ফ্যামিলিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে কিন্তু ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু আইএসএল নিয়ে, হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল এফসি গোয়া। হায়দ্রাবাদ অনেক চেষ্টা করেছে, অনেক অ্যাটাক করেছে, কিন্তু দিনের শেষে ম্যাচটা জিততে পারেনি। এফসি গোয়া কিন্তু 2-0 গোলে ম্যাচটা জিতে নিয়েছে। 33 মিনিটের মাথায় উদান্তা সিং গোল করে এবং 44 মিনিটের মাথায় ইকার গোল করে। তো এই 2-0 গোলে কিন্তু হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে এফসি গোয়া। আজকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে। ওড়িশা তারা ঘরের মাঠে খেলবে মুম্বাই সিটি এফসির সঙ্গে। আর ওড়িশা এফসির হয়ে বড় ধাক্কা তোমরা জানো যে রয় কৃষ্ণা তার ছিটকে যাওয়া, সে কিন্তু সিজন আউট হয়ে গেছে, তাকে পাওয়া যাবে না। একজন বিদেশি অপশান কম নিয়েই খেলতে হবে। আর মুম্বাইয়ের ক্ষেত্রেও জন টোরাল থাকা না থাকা সমান হয়ে গেছে, ওই একই রকম ব্যাপার। তো একই রকম পরিস্থিতি থেকে দুটো দল খেলতে নামবে। ওড়িশা কিন্তু চাইবে 10 ম্যাচে 15 পয়েন্ট পেয়েছে, এই ম্যাচে পুরো 3 পয়েন্ট পেলে 4 নম্বর জায়গাটা ধরে রাখা এবং গোল ডিফারেন্স ভালো হলে কিন্তু 3 নম্বর পজিশনেও চলে আসতে পারবে। মুম্বাইও চাইবে কিন্তু 9 ম্যাচে 13 পয়েন্ট পেয়েছে, যদি পুরো 3 পয়েন্ট পায় তারা কিন্তু 4 নম্বর পজিশনে চলে আসতে পারবে। তো একটা দারুণ কিন্তু পয়েন্ট টেবিলের লড়াই কিন্তু আমরা দেখতে পাবো এই ম্যাচটাকে নিয়ে। তো ম্যাচটার দিকে কিন্তু আমাদের সকলেরই নজর থাকবে। তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি অস্কার ব্রুজনকে নিয়ে। অস্কার ব্রুজন কিন্তু বেশ কিছু বার্তা দিয়েছে ইস্টবেঙ্গল দলকে নিয়ে। প্রথম যেটা বলেছে যে ইস্টবেঙ্গলের যে প্রস্তাব যখন তার কাছে গিয়েছিল তখন সেই মুহূর্তে কীরকম সে অবস্থায় ছিল, তখন কোচ জানিয়েছে যে আমার কাছে যখন ইস্টবেঙ্গলের প্রস্তাব আসে তখন সেই মুহূর্তেই আমি ঠিক করে ফেলি যে আমি ইস্টবেঙ্গলেরই কোচ হব। কিন্তু সেই সময় কাজটা অতটাও সহজ ছিল না। আমি তখন ইন্দোনেশিয়াতে ছিলাম, ইন্দোনেশিয়ার একটা ক্লাবের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত পাকা হয়ে গিয়েছিল। আমি ইন্দোনেশিয়াতেও চলে গিয়েছিলাম চুক্তিপত্রে সই করার জন্য, কিন্তু ইস্টবেঙ্গলের প্রস্তাব আমাকে অনেক কিছু ভাবালো এবং সেই জায়গা থেকে আমি সেই ইন্দোনেশিয়ার ক্লাবকে বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু আমি ইস্টবেঙ্গলে সই করি। এবং ইস্টবেঙ্গলের প্রথম খেলা দেখেছিলাম, তখন ইস্টবেঙ্গল খেলছিল জামশেদপুরের সঙ্গে। দেখলাম দলে বেশ কিছু ভুল রয়েছে, ভুল জায়গাগুলো তো প্রচুর ছিল, কিন্তু তার মধ্যে দেখলাম বেশ কিছু পজিটিভ দিক রয়েছে। সেই পজিটিভগুলোকেই কিন্তু আরও বাড়ানোর চেষ্টা করতে শুরু করলাম এবং আস্তে আস্তে কিন্তু আমরা ছন্দে ফেরার চেষ্টা করছি। প্রথম যেটা ডার্বি ম্যাচের দিন এসে শুধু আমি খেলাটাকে দেখেছিলাম, আমার কিছু করার ছিল না। শুধু দেখলাম ভুল ভ্রান্তি কোথায় হচ্ছে, মাঝ মাঠের সঙ্গে ডিফেন্সের একটা দূরত্ব তৈরি হয়েছে, সেই জায়গাগুলোকে কিন্তু মেটানোর জন্যই পরপর আমরা ট্রেনিং সেশনে সেই ভুল ভ্রান্তিগুলোকে ঠিক করার চেষ্টা করি এবং আস্তে আস্তে কিন্তু আমরা ছন্দে ফিরে আসার জন্য লড়াই করতে থাকি। এবং চ্যালেঞ্জ লিগও সামনে এসে গিয়েছিল, সেই চ্যালেঞ্জ লিগেও ভালো ফলাফল করতে হবে, প্রত্যেকটা প্লেয়ারকে বোঝানো, ফরমেশান চেঞ্জ করা, 4-4-2 এর জায়গায় 4-4-3, কখনো 4-2-3-1, এরকম নানান ফরমেশান করে কিন্তু দলকে সেট করার চেষ্টা করছি। এখনও কাজ অনেক বাকি রয়েছে, আমি জানি না কতটা কি করতে পেরেছি, সেটা কিন্তু সমর্থকরা বা ইস্টবেঙ্গলকে যারা ভালোবাসে তারাই বলতে পারবে। আমি আমার কাজটা করে যাচ্ছি, আরও কিন্তু সামনের দিকে আমাদের আরও ভালো কাজ করতে হবে। এবং দলের যে মানসিকতার কিছুটা পরিবর্তন এসেছে সেটা কিন্তু কোচ স্বীকার করে নেয়। আগে প্লেয়ারদের মধ্যে বোঝাপড়ার প্রচণ্ড পরিমাণে গ্যাপ ছিল, কিন্তু এখন প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া প্রচণ্ড রয়েছে। টিম গেম হিসাবে কিন্তু প্রতিটা ম্যাচ টিম খেলার চেষ্টা করে, একে অপরের ভুলগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু এগিয়ে যায় এবং প্রত্যেকটা বল কিন্তু আমরা জেতার জন্য চেষ্টা করি, এগুলোই কিন্তু জানিয়েছে। এবং কার্লেস কোয়াদ্রাতের কথা জিজ্ঞাসা করলে বলে যে কোনো কোচ যদি সফল না করতে পারে দলকে তো সরে যেতেই হয়, এটাই নিয়ম। আমিও যদি দলকে নিয়ে ভালো কিছু না করে যেতে পারি আমাকেও কিন্তু সরে যেতে হবে, এটাই নিয়ম, কিছু করার নেই। ফিটনেসের দিকটা কিন্তু কমতি ছিল বলে আমার মনে হয়েছিল, সেই জায়গাতে প্রথম দিন থেকেই আমরা আমাদের পরিকল্পনা প্লেয়ারদের
বোঝাই এবং প্লেয়াররাও সেই পরিকল্পনা বুঝে কিন্তু খুব ভালো কিন্তু অনুশীলন করে এবং তারপরে কিন্তু তারা খেলার মধ্যে ফিরে আসে, এরকমটাই কিন্তু জানিয়েছে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন। তো একটা সঠিক পরিকল্পনায় যে অস্কার যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং তোমাদের মনে থাকবে ইস্টবেঙ্গলের সঙ্গে খুব সম্ভবত এফসি গোয়া ম্যাচ, তখনই আমি জানিয়েছিলাম যে এই দলে কিন্তু একজন অস্কার ব্রুজনের মতন কোচ দরকার। তো তারপর সেটা একদম চূড়ান্ত হলো, আর এখন দেখতে পাচ্ছ যে যথেষ্ট দলটা ভালো করছে, কিন্তু এবার আরও বেশি ম্যাচ জিততে হবে, পয়েন্ট টেবিলে ভালো জায়গায় আসতে হবে। এবং ইস্টবেঙ্গল দলের এই মুহূর্তে ডিমিকে নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন উত্তরের পালা চলেছে। সেখানে কিন্তু ডিমিকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হয়, আইএসএলে আসাটা তার কিভাবে হলো বা কী পরিকল্পনা ছিল। তখন ডিমি জানিয়েছে যে ইউরোপের বিভিন্ন দেশে খেলেছি, ইচ্ছা ছিল এশিয়ার কোনো ক্লাবে খেলা এবং আইএসএল সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছিল। আইএসএল নিয়ে কিছুটা আমার কাছে মানে জানা পরিচিতি ছিল, সেই কারণে কিন্তু আইএসএলে আসি এবং কেরালা ব্লাস্টার্সের হয়ে কিন্তু সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলাম এবং কেরালা জার্সি গায়ে খুব ভালো ভালো স্মৃতি রয়েছে। কিন্তু ইস্টবেঙ্গলের প্রস্তাব আমাকে কিন্তু ভাবিয়েছিল, নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, কেরালার সমর্থকদের ভালোবাসা অনেক ছিল, তবুও কিন্তু ইস্টবেঙ্গলের মতন ঐতিহ্যশালী ক্লাবে খেলার ইচ্ছা আমার ছিল। ইস্টবেঙ্গল গত মরশুমে কিন্তু কার্লেস কোয়াদ্রাতের অধীনে ভালো ফলাফল করেছিল, এএফসি কাপে খেলার সুযোগ পাই এবং আইএসএলের পারফরমেন্সের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজে পারফরমেন্স করার জন্য কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে পড়া এবং চ্যালেঞ্জ লিগে কিন্তু অস্কার ব্রুজনের হাত ধরে কিন্তু আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পেরেছি এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পৌঁছেছি। এখন পরবর্তী চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জটাও কিন্তু আমরা ভালোভাবে পালন করার চেষ্টা করব। এবং মরশুমের প্রথম দিকে ডিমিকে নিয়ে সমস্যা হচ্ছিল, তার ফিটনেস সমস্যা। তো সেক্ষেত্রেও জানিয়েছে ডিমি যে মরশুমের শুরুতে 14 দিন কিন্তু আমি মাঠের বাইরে ছিলাম, সুস্থ হওয়ার জন্য নিজেকে ফিট করার জন্য রোজ বাড়তি অনুশীলন করেছি, সতীর্থদের সঙ্গে ভালো বোঝাপড়া কিন্তু এখন গড়ে উঠেছে, বিশেষত মাধি তালালের সঙ্গে আমার কিন্তু খুব ভালো বোঝাপড়া তৈরি হয়েছে, দলে সুস্থ একটা কিন্তু প্রতিযোগিতা রয়েছে সবসময়, এটা কিন্তু খুব ভালো লাগছে। এবং যখন তাকে জিজ্ঞাসা করা হয় ডার্বি ম্যাচ নিয়ে, যে ডার্বি ম্যাচে জেতার জন্য কিন্তু পরবর্তী ডার্বির দিকে তাকিয়ে রয়েছে এবং জেতার জন্য কিন্তু নিজের 100% দেওয়ার চেষ্টা করব। এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে ভারতবর্ষে কোন খাবার বেশি পছন্দ হচ্ছে এবং কোন জায়গাটা ঘুরে দেখার ইচ্ছা রয়েছে। তো সেক্ষেত্রে ডিমি জানিয়েছে চিকেন টিক্কা মশলা কিন্তু খুবই পছন্দের, একটু ঝাল বেশি তবুও কিন্তু মাঝে মধ্যে খাই এবং ভারতবর্ষ খুবই একটা ভালো জায়গা, এখানে কিন্তু অনেক ঘোরার জায়গা রয়েছে, সপ্তম আশ্চর্য হিসাবে কিন্তু তাজমহল দেখার খুবই ইচ্ছা রয়েছে, এটাই কিন্তু জানিয়েছে ডিমি। তো এরকম কিন্তু একটা মজার ইন্টারভিউ ডিমি এবং ইস্টবেঙ্গল দলের কোচ কিন্তু সাংবাদিকদের দিয়েছে। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আন্ড্রে চার্নিসভকে নিয়ে। তো যেটা তোমাদের বলে আসছি যে চার্নিসভের প্রতি কিন্তু কেউই খুশি নয়, তার মানে যেরকম পরিকল্পনা হচ্ছে, তো সবাই চাইছে যদি চার্নিসভ কোনোভাবে কার্লেস কোয়াদ্রাতের মতন পদত্যাগ করে খুব ভালো হয়, তা না হলে সেই আর্থিক জরিমানা দিয়ে ইত্যাদি ইত্যাদি করলে কিন্তু চার্নিসভ অনেক কিছু সফল করেছে মোহামেডান দলকে নিয়ে, কিন্তু বর্তমানে পারছে না, অনেকেই চাইছে যে সে যাতে পদত্যাগ করুক, এই নিয়েই কিন্তু এখন জটিলতা চলছে, দেখা যাক কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে এই জটিলতা মিটে যাবে। এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, ক্লেটন সিলভার বিদায়। তো ক্লেটন সিলভার বিদায় নিয়ে কিন্তু আজকে একটা বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ক্লেটন সিলভাকে নিয়ে ইস্টবেঙ্গল খুব একটা খুশি নয় এবং সত্যি পারফরমেন্স করতে পারছে না। তোমরা সকলেই রীতিমতন জেনে গেছো রয় কৃষ্ণা কিন্তু সিজন আউট হয়ে গেছে। তো ওড়িশা এফসি ম্যানেজমেন্ট কিন্তু কথাবার্তা শুরু করেছে ক্লেটন সিলভাকে যাতে নেওয়া যায়, মানে ক্লেটন সিলভারও এই 37 বছরই বয়স এবং কম টাকায় কিন্তু ক্লেটনকে পাওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে। এবার দেখা যাক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিভাবে তাকে ছাড়ে, তাকে লোন ডিলে ছাড়া হয় নাকি পার্মানেন্ট ডিলে ছাড়া হয়, হবে কিন্তু সেটা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে গিয়েই, তার আগে হওয়াটা কার্যত একটু অসম্ভব বলেই মনে হয়। তো দেখা যাক, সেই দিকে নজর রয়েছে। ওড়িশা কিন্তু একটা প্রস্তাব কিন্তু দিয়ে রেখেছে ইস্টবেঙ্গলের কাছে, আর ইস্টবেঙ্গল চাইছিল যদি তাকে ছেড়ে দিয়ে অন্য কোনো বিদেশিকে নিয়ে আসা যায়, যেরকম রবসন বা আরও অন্যান্য বিদেশি পরিবর্তন যদি করা যায়, সেই নিয়ে কিন্তু কথাবার্তা নতুন করে শুরু হয়েছে। তো এবার বোঝা যাচ্ছে যে ক্লেটনের বিদায় কার্যত নিশ্চিত হতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ডিসেম্বর মাসে যে কটা ম্যাচ রয়েছে ক্লেটনের ইস্টবেঙ্গল জার্সি গায়ে সেই কয়েকটাই ম্যাচ হতে চলেছে, তারপর তার নতুন গন্তব্য হতে চলেছে ওড়িশা এফসি। তো দেখা যাক, যতক্ষণ না এখনও অফিসিয়াল হচ্ছে ততক্ষণ একটুখানি ওয়েট করে যাও, কিন্তু এই নিউজটা বেরিয়ে আসছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ক্লেটনকে কারা কারা মিস করবে কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারো। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।